দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদনমূলক আয়োজন ফার্স্ট ফার্স্ট প্রেজেন্স বক্স অফিসে। আজকে আমি নুসরাত সেরিন। দর্শক, জুলাইয়ের 17 তারিখ মুক্তি পাচ্ছে জাহাজ, নদী আর মানুষের চিরচেনা বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক অদেখা জগতের গল্পের সিনেমা মাস্তুল। মাস্তুলের গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথ শিশু নুরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী এবং বন্দরে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, শিকদার মুকিদ, শাহজাহান শোভন, সিফাত বন্যা সহ আরো অনেকে। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছিল মাস্তুল। তার মধ্যে 47তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জিতে নেয় স্পেশাল মেনশন পুরস্কার। এছাড়া আরো একাধিক উৎসবে পুরস্কৃত হয়েছে ছবিটি। সারা জীবন বাবুর্চিগিরি কইরাও মকবুল্লাহ চাটা বানাইতে পর্যন্ত শিখল না। চার্জ লোকে চার্জে আমি আছিলাম। ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় হুসনাইন লিংকন, সঙ্গীতে চৈতন্য রাজবংশী, প্রযোজনায় সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টংঘ টকিজ। আপনি চিন্তা করেন না স্যার, চার্জে যেহেতু আমি আছিলাম, চোর খুঁজে বাইর করার দায়িত্ব আমার। মাস্টারে ফোন দিয়ে কয়তে ওই সব কানা কানা খোলা রাখিও, এবার বন্দর এলাকা, এবার ভালো মানুষের জাগানো। নানা বেটা আমার নিয়া আমার নামে মিথ্যা কথা লোকে দর্শক, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাস্তুলের ডিরেক্টর এবং আমাদের অভিনয় শিল্পী। চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হই। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। ভালো আছেন নিশ্চয়ই? এবং আমাদের সঙ্গে আছেন আমাদের দীপক সুমন দাদা, যাকে আমরা অনেকদিন ধরেই চিনি, যদিও আমরা একটু কনফিউশনে ছিলাম। কেমন আছেন? দুইজনকে পেয়ে আজকে খুবই ভালো লাগছে। আমি কয়েকদিন আগে একটা শোতে বাবু ভাই মানে রিলিজ হবার আগে এই গানটা আমাদেরকে শুনিয়েছে। সেদিন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম যে একদমই ভিন্ন ধাঁচের একটা গল্প নিয়ে আপনারা গিয়েছেন। এর আগে আমরা হাওয়াতে দেখেছি, সেখানে জাহাজ ছিল না, আপনারা এবার ফুল জাহাজে করে একটা গল্প করেছেন। মানে এই স্ক্রিপ্টটা বা এই বিষয়টা মাথায় কিভাবে আসলো? মানে পেছনে কোনো গল্প আছে কিনা? আসলে আমি বেড়ে উঠেছি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ নদী বন্দরের শহর। আপনি আমার প্রতিবেশী তাহলে। তো আমরা ছোটবেলা থেকেই জাহাজের মানুষ এদেরকে দেখে দেখে বড় হয়েছে আসলে। তো যেই চরিত্রগুলো এখানে দেখবেন তারা আসলে হঠাৎ করে আমার কাছে চলে আসেনি, বরং দীর্ঘদিন চেনাশোনার একটা জায়গা থেকে গল্পটা এসছে। তো এটা আসলে হয়েছে কি, আমি এই সিনেমাটা বানাতে গিয়ে দেখলাম যে এতদিন আমি এই মানুষজনকে বা এই জাহাজগুলোকে যেভাবে দেখতাম, তো আসলে তার ভিতরে আরেকটা লেয়ার আছে, যেটা আরেকটা জগৎ বলতে পারেন, যেটা আমরা আসলে ওইভাবে ফিল করি না। যেমন এই প্রত্যেকটা জাহাজ কিন্তু আসলে এক একটা মানে রাষ্ট্রের মতো আর কি, মানে বলতে পারেন দেশের ভেতরে দেশ সেরকম। তো সেখানেও আছে ধরেন আমাদের চিরচেনা যে রাজনৈতিক যে কাঠামো, সেটা আপনি সেখানে পাবেন। সেখানে যে মানে অবিচার, অন্যায়, এগুলো যেমন আছে, আবার সেই সাথে মানবিকতাও আছে। তো পুরোটাই এমন একটা জগৎ যেটা আমরা ডাঙার মানুষরা সচরাচর দেখি না। তো মানে না গেলে হয়তো বা বোঝার কোনো উপায় নেই অবশ্যই। এবং তাদের আবেগগুলো একটু ডিফারেন্ট, সেটা আমরা বাইরে থেকে হয়তো বুঝতে পারি না। আমাদের মনে হয় যে আমাদের মতোই, কিন্তু আপনি একটু মিশলেই বুঝতে পারবেন যে সেখানের ব্যাপারগুলো ঘটে একটু ভিন্নভাবে।
তো ওই জায়গাটাই আমার আসলে এক্সপ্লোর করার ইচ্ছে ছিল, সেটা করেছি এখানে। বাহ, দারুণ। এমনিতে বলছিলেন আপনার বাসা নারায়ণগঞ্জের বন্দরে কি? না, বন্দরটা আমার শহরে। এই যে জাহাজের মানুষদের এত কাছে বা গভীর থেকে দেখার সুযোগটা কিভাবে হয়েছিল? Well, আমরা আসলে আমাদের টাইম পাসের জায়গা ছিল নদীর পাড়। আচ্ছা আচ্ছা, বেড়িবাঁধ যে এলাকা। বেড়িবাঁধ না, একদম নদীর পাড়। আচ্ছা আচ্ছা। তো আমরা ধরুন সাঁতার কেটেছি সেখানে, তারপরে আমাদের আড্ডাগুলো সব নদীর কাছাকাছি হতো সবসময় ছোটবেলা থেকে। তো এটা একটা ছিল যে আমাদের বাই নেচার, তো আমাদের এখানে আমরা ধরেন কারো খুব মন খারাপ, সে একা একা গিয়ে নদীর পাড়ে বসে থাকে, কিংবা মন ভালো একসাথে কয়েক বন্ধু মিলে গিয়ে নদীর পাড়ে আড্ডা দিই, এইরকম একটা কালচার ছিল। এখন অবশ্য অতটা নেই, কারণ নদী আগের মতো নেই, পলিউটেড হয়ে গেছে। বাহ, দারুণ। মানে একদমই জীবনের বাস্তবতা থেকে আপনি মনে হয় এই গল্পটা লিখেছেন এবং সেটা বাস্তবে তুলে ধরেছেন। সুমনদা, যখন নুরুজ্জামান ভাই গল্পের স্ক্রিপ্টটা বললো বা কাহিনীটা বললো, তখন প্রথম কি এসেছিল মাথায়? তখন প্রথম এসেছিল যে বাংলাদেশের মতো দেশে এই রকম একটা গল্প সিনেমা হয়ে উঠবে কিনা। মানে বাংলাদেশে আমরা যে সিনেমাগুলো দেখে অভ্যস্ত, মারপিট, ঢুসুম ঢুসুম, নায়ক নায়িকা গান গাচ্ছে, যেখানে সিনেমা হয় সেখানে, হ্যাঁ এরকম মানে সিনেমা তো আসলে মানে বেশ এফডিসি কেন্দ্রিক শতভাগ ছিল প্রায়, মানে কয়েক বছর আগেও। ইদানিং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা অনেক মানে ভালো ভালো কাজ করছে, এবং আমার মনে হয় যেন ৭১ পরে প্রায় একটা দেশের বয়স ৫৫ বছর হয়ে গেছে। এইরকম মানে ৫০ বছর পার করার পর মনে হয় আমাদের ফিল্মের যে ম্যাচুরিটি বা ফিল্ম যে আন্তর্জাতিক হয়ে ওঠা বা পৃথিবীর অন্যান্য দেশের চলচ্চিত্র যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় যাবার যে একটা জার্নি, সেই জার্নিটা আমরা লক্ষ্য করছি। আমার মনে হচ্ছে সেই জার্নিতে আমরাও, আমার মনে হয় যেন এটা আমি স্ক্রিপ্ট পাওয়ার পর মনে হচ্ছে সেই জার্নিতে হয়তো রান করা হবে। তখন প্রায় আবহাওয়াটা চলছিল যেরকম হবে হবে ভাব, কারণ এইটা ২০২০-২১ সালের দিকে কথা, মানে যখন কথা হচ্ছিল যে শুটিং হবে, এবং কোভিডের সময় এই শুটিংটা শুরু হয়, প্রায় ৬ বছর আগে। হ্যাঁ, এবং প্রায় ৩-৪ বছর ধরে শুটিং হয়েছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যা হয় আর কি। মানে এবং সুন্দর লোকেশনে করেছেন আমাদের ডিরেক্টর আবার খুব খুঁতখুঁতে, দেখা যাচ্ছে পুরো সিন শুট করে এডিট করে এবং তো ফাইনাল করে সেই সিনটাই আবার করাইছে মানে। এবং সেইটা শুট করার সময় দেখা যাচ্ছে যে আমি মানে শুটিং এর সময় আমার চুল ছিল একরকম, পরে আবার চুলটা চেঞ্জ হয়েছে, হয়তো কেটে ফেলছি। এখন আমার চুল বড় না হওয়া পর্যন্ত আবার উনি ডেট সব ঠিক করে ফেলেছিল, বাবু ভাই ডেট টেট নেওয়া শেষ। তারপর আমাকে দেখে বলে যে আপনি চুল কেটে ফেলছেন, তার মানে এখন তো হবে না, তাহলে আবার যখন চুল বড় হবে যখন তখন একটা ডেট। এবং তার সাথে শুধু না, তো জাহাজে শুটিং হচ্ছে, জাহাজটা ম্যানেজ করতে হবে মানে, এবং জাহাজটা তো উনি মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা যা করে, মানে হলিউড হইলে তো এই জাহাজে শুটিং করা মানে মানে কোটি কোটি মানে টাকা পয়সার ব্যাপার মানে। এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার একটা জাহাজে গল্প বলতেছে, এইটা আমাকে খুব আকৃষ্ট করছে যে এইটা সে অ্যারেঞ্জ করে ফেলছে যে জাহাজ, তেলবাহী জাহাজ। ট্রেলারটা দেখলাম যে এত বড় একটা জাহাজে আপনারা কিভাবে করলেন, সেই জিনিসটাই শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে নেই। দর্শক, আপনারা দেখছেন ফার্স্ট ফার্স্ট প্রেজেন্স বক্স অফিস, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফার্স্ট ফার্স্ট প্রেজেন্স বক্স অফিসে। চলে যাচ্ছি সরাসরি অতিথিদের কাছে। যেমনটা আমার আসলে প্রশ্ন ছিল বিরতিতে যাবার আগে, যে এত সুন্দর এত বড় একটা জাহাজ আপনারা স্কাউটিং এর মাধ্যমে হয়তো খুঁজে বের করেছেন, দেন সেটাকে আবর্তিত করে পুরো গল্পটা হয়েছে, এবং গল্পের খুব সুন্দর একটা গানও রয়েছে। এবং মানে আমি খুবই কিউরিয়াস যে গানের জন্য বাবু ভাইকে আপনারা মানে কনভিন্সটা আসলে কিভাবে করলেন। সেই যে মন পুরাতে তার বিখ্যাত গান, তারপর অনেকদিন তিনি গানের থেকে আসলে বিরতিতে ছিলেন, পরবর্তীতে আবারও ব্যাক করলেন, এবং আমার এ ভাষায় লিরে সুন্দর একটা গান। আগে গানের গল্পটা আগে গানটা একটু দেখে আসি, তারপরে গানের গল্পটা শুনি। বলে দর্শক, চলুন সুন্দর এই গানটা আমরা একটু দেখে আসি। কুল নাই কিনার নাহাই, নাইকো দরিয়ার পাহাড়ি, তুমি সাবধানে চালাইও রে মাঝি, আমার ভাঙা তোরি রে, অকুলে দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল
কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিদার বুঝি কুল নাই রে কুল নাই কিনার নাই নাই কো দরিয়ার পাহাড়ি তুমি সাবধানে চালাই ওরে মাঝি আমার ভাঙা তরি রে অকুল দরিদার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিদার বুঝি কুল নাই রে। ভীষণ সুন্দর, এটা আমি আগেও শুনেছি এবং আমি খুবই ফরচুনেট, কয়েকদিন আগে আমি বাবু ভাইয়ের কণ্ঠে শুনেছি একটা প্রোগ্রামে, তিনি এসে এই গানটা করেছেন। সো একটু গানের গল্পটা আপনার কাছ থেকে শুনি। আচ্ছা, ওয়েল, গানটা আসলে আমাদের সিনেমার পার্ট না, এটা হচ্ছে আমাদের প্রচারণার অংশ। তো বাবু ভাই আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট বলতে পারেন। তো পুরো ছবিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার কোনো ডায়লগ নেই। তো আমার মনে হলো যে পরে ছবিটা যখন রিলিজ করার আগে আগে আমার মনে হলো যে আমাদের আসলে একটা গান হলে ভালো হয় যেটা কমিউনিকেট করতে পারবে লোকজনকে, স্ট্রেট টু দ্য স্টোরিতে না গিয়ে আমরা একটা গান দিয়ে আসি। তো তখন মনে হলো যে আসলে আমরা প্রথম আমরা শুরু করছিলাম যে একটা নতুন গান তৈরি করি। তো একটা গান আমাদের কিছু দূর আগাচ্ছিল, তো মাঝপথে হঠাৎ আমার মনে হলো যে আসলে এই চেষ্টাটা করতে গেলে একটা সমস্যা হবে যে নতুন একটা গানকে পরিচিত করতে গিয়ে আমাদের অনেক আসলে এফোর্ট দিতে হবে, এবং যেহেতু এই গানটা আমাদের সিনেমার পার্টও না। তো তখন মনে হলো যে আমরা একটা চিরায়ত গানের দিকে যাই যেটা আমাদের টোটাল স্টোরিকে মানে ধারণ করবে। তো অবভিয়াসলি নদীর গান যেগুলো আছে লোকজ সুরেরই, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই মনে হলো যে হোয়াই নট বাবু ভাই, যে আমাদের মানে তিনি আছেন, প্রজেক্টেই আছেন। এবং বাবু ভাই কিন্তু আসলে এক কথায় রাজি হয়ে গেছেন, আমার অত আসলে কনভিন্স করতে হয়নি। এটা হয়তো এটা জানতাম না, এটা আমাদের টিম ওয়ার্কের কারণে মেইনলি। দারুণ দারুণ দারুণ। এবং পরে আমরা এটা রেকর্ড করি, লাবিক কামাল গৌরব এটা নতুন করে অ্যারেঞ্জ করেন। এই তো। এবং আমরা খুব দারুণ একটা জিনিস পেয়েছি, প্রচারণার অংশ হিসেবে বলেন বা ছবির ট্রেডমার্ক বলেন, মানে খুব দারুণ সাড়া ফেলছে গানটা। ইউটিউবে দেখলাম অনেকেই দেখছে। ওয়েল, মানে সুমন ভাই, ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? বলছিলেন 20-এ গল্পটা শুনেছেন, 3-4 বছর লেগেছে আসলে শুটিংটা করতে। জাহাজের মাঝে যে বা সমুদ্রে যে দেখা যায় যে সমুদ্রে গেলে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়, তখন আমাদের শরীর ব্যালেন্স করতেও একটু কষ্ট হয়ে যায়। সো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সব মিলিয়ে? মানে শুধু তো জাহাজে থাকার জন্য নিজেকে মানে ব্যালেন্স করা একজন এভারেজ মানুষের জন্য যেরকম সেরকমই না, আমি রীতিমতো জাহাজ চালাইতে পারি। মানে আমি জাহাজ শুধু চালাইতে পারি না, কাঁচপুর ব্রিজের 2টা পিলারের মাঝখান দিয়ে বের করে নিয়ে গেছে এরকম শর্ট দিয়েছি। মানে ওই জাহাজের যারা দায়িত্বে ছিল তারা শেষ পর্যন্ত কনফিডেন্স পাইছে যে আমি এটা ঠিক মতো ওই ব্রিজের মাঝখান দিয়ে নিয়ে যেতে পারবো এবং কোনো কোথাও ধাক্কা টাক্কা লাগাবো না। এবং এটা তেলবাহী জাহাজ। ইন্টারেস্টিংলি নুরজামান ভাই যেটা বলছিল যে একটা রাষ্ট্র যদি হয় জাহাজ, আমাদের এই রাষ্ট্রটা নারী ছাড়া রাষ্ট্র ছিল। মানে তেলবাহী জাহাজে কোনো নারী থাকতে পারে না, এটা নিয়ম আর কি। আমাদের মানে তেলবাহী জাহাজের লোকদের সাথে পুরুষ ছাড়া নারীদের দেখা হয় তখন যখন তারা জাহাজ থেকে নামে। আমাদেরও তাই, মানে আমাদের চরিত্রগুলোরও তাই হয়েছে, গল্পেও তাই হয়েছে। এবং আমাদের লজিকটা কি তেলবাহী জাহাজে নারীর দরকার হয় না তো। আচ্ছা, মানে এইটাতে এই জাহাজটা যদিও মানে আনা নেওয়া পণ্য না, তেল বহন করে শুধু, অন্যান্য জাহাজকে তেল দেয়। আচ্ছা আচ্ছা, এই জাহাজটা হচ্ছে যে অন্যান্য জাহাজকে তেল দেয়। আচ্ছা আচ্ছা, মানে তো এই বিভিন্ন রুটে গিয়ে তেল দিচ্ছে, যে নদী পথে বিভিন্ন জায়গায় গিয়ে অন্যান্য জাহাজকে তেল দিচ্ছে। আচ্ছা, তাহলে স্বাভাবিক তো এইখানে থাকে না নারী। এবং আমাদের জাহাজে কোনো নারী ছিল না। আমরা তো ভোরবেলা গিয়ে জাহাজে উঠতাম এবং রাত্রেবেলা শুটিং শেষে আমরা জাহাজ থেকে নামতাম প্রতিদিন। মানে জাহাজ, এবং সারাদিন আমরা নদীর ভিতরে ভেসে বেড়াচ্ছি, কখনো কখনো নিজেরাই চালাচ্ছি, আবার ওরাও চালাচ্ছে। কিন্তু ওইখানে যারা
মানে ক্রু ছিল, জাহাজের মানে রেগুলার ক্রু যারা, তারাও ইনফ্যাক্ট এই ফিল্মের পার্ট হয়ে গেছে বিভিন্ন জন। কারণ আমাদের নিঃসন্দেহে, drive আমরা গুলো, জানলাম মানে যেটা। আমাদের মানে যিনি মেকানিক বা কোনো একটা ইয়েতে মানে 5-7 জন ছাড়া বাকিরা কিন্তু এই জাহাজের crew, সত্যিকারের সত্যিকারের crew, এবং crew ছিলেন। এবং তাদের সাথে আমাদের খাওয়া দাওয়া, গোসল, জীবনযাপন, প্রতিদিনের জীবনযাপন যেটা হয়েছিল, যখন ঘাটে ফিরতো জাহাজটা, ঘাটে ফেরার পর ওই ঘাটের পাড়ে যে আড্ডা ঠাড্ডা বা একটু, তো আড্ডা সাড্ডার সময় লোকাল পিপল যারা ছিল, লোকাল যারা ছিল, তারা কিন্তু আমাদের জাহাজের ওই মানে সুকানি বা লেবার বা কিছু একটা মনে সেটাই মনে করতো আর কি। করতো। মানে বাবু ভাইয়ের হয়তো ওইটা, বাবু ভাইকে চেনে সবাই, আমাদের আমার জন্য মানে as ওই সুপারস্টার না হওয়াতে যে বেনিফিটটা ছিল, যে আমার কাছে মনে হয় চরিত্রের প্রতি বিশ্বাসযোগ্যতাও বেশি তৈরি হয় সেই জায়গা থেকে। আমার কাছে যেটা মনে হয় চরিত্রে একটা মানে এক্সট্রা সাপোর্ট পায় অভিনেতা, যদি ওই রকম না হয়, কারণ মুখস্থ হয়ে যায় তো দেখতে দেখতে, সেরকম অনেক কিছু মুখস্থ না। তো আমাদের যেটা হতো যে আমাদের সাথে অনেকে অ্যাটিটিউডও করতো, যে মানে অনেক কিছু অর্ডার টর্ডারও করতো, যে বিং তারা তো জাহাজের লোকই। জাহাজের লেবার কেউ এসে কিছু একটা বলতেছে যে মানে সামথিং, এরকম ঘটনা অনেক কিছু ঘটছে। মানে ওরা আমাদেরকে ওইখানকার মানুষ মনে করছে, এবং আমরাও হয়ে গেছিলাম যখন রাত্রেবেলা বাসায় ফিরতাম। মানে জাহাজের ওই খালাসি বা সুকানি এরকম টাইপের লাইফে লিড হতো, এবং বাড়ির অন্য মানুষদের সাথে ওই টাইমটা তাদের সাথে অ্যাডজাস্ট করতে বেশ ঝামেলা হয়ে যেত। কারণ সারাদিন তো এই জীবন যাপন করে আসতেছি, শুধু ঘুমানোর জন্য বাসায় ডায়ালগটা আসতাম। মনে হয় তখন চেঞ্জ হয়ে যেত, মানে পুরো কথা বলার। চেঞ্জ, হাঁটা চলা ফেরা। মানে সেই আমি তো পার্সোনাল লাইফে কখন লুঙ্গি পরি না, অভিনয়ের পর কারণ ছাড়াছে। আর ওখানে তো সকালবেলা থেকে রাত পর্যন্ত লুঙ্গি পরে পুরোটাই আসছে লুঙ্গি জিনিসটা। পরে মানে থাকতে হয়েছে। ও জাহাজের লোকরা কখনো কখনো প্যান্ট, আমার ক্যারেক্টার তো সুকানি কখনো মানে শখ করে প্যান্ট পরে, হয়তো এই ফিল্মেও পড়েছে, আচ্ছা। শখ করে হয়তো কখনো একটু মানে বিশেষ কোনো কাজে যাচ্ছে, একটু বেড়াতে যাচ্ছে কোথাও, তখন তখন একটু মানে স্পেশাল জাহাজটা থামছে ঘাটে, সময়ে। তখন শখ করে একটু প্যান্ট ট্যান্ট পরে। আরে বাহ। দর্শক, আপনারা দেখছেন ফার্স্ট প্রেজেন্স বক্স অফিস। নিচ্ছি ছোট্ট বিরতির সাথে। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফার্স্ট প্রেজেন্স বক্স অফিসে। এ পর্যায়ে নুরুজ্জামান ভাই, আপনার কাছে যেতে চাই। যেই জাহাজটা নিয়ে কথা হচ্ছে, জাহাজে ছোট্ট একটা মানে পিচ্ছির চরিত্র আমরা দেখেছি, বাবু ভাইয়ের চরিত্রও দেখেছি। মানে এই যে সব কিছু মিলে এত দারুণ এফোর্টের কারণে আপনারা শুধু দেশ নয়, দেশের বাইরেও সমাদৃত হয়েছেন। রাশিয়াতে আমরা দেখেছি, মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, স্পেনে আমরা দেখেছি, মানে 3 জায়গায় ভিন্ন ভিন্ন সম্মাননা পেয়েছেন। একজন বাংলাদেশি হিসেবে আমি হয়তো এখন কথা বলছি, বাট আমার গুজবাম্প হচ্ছে, কারণ যখন দেখি আমাদের কোনো কিছু বিশ্বের মঞ্চে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়, আমাদের জন্য অনেক গৌরবের। সো ওই সময়টা, ওই মুমেন্টটা আসলে কেমন ছিল? আসলে এটা সেভাবে বলে বোঝানোর মতো না, যে আমরা দুজনে ছিলাম যে আসলে বা সবকিছু ছাপিয়ে দেশের নামটা শুনতে আসলে অন্যরকম একটা ভীষণ অনুভূতি হয়। সুন্দর। কারণ আনফর্চুনেটলি আমাদের ইমেজ খুব একটা ভালো না, এটা আসলে বলতে লজ্জা হয়, বাট ইটস ট্রু। তো ওই রকম একটা পরিস্থিতি যখন আপনাকে সবাই প্রেজ করছে, আপনাকে এক্সট্রা অ্যাটেনশন দিচ্ছে, রাইট। তখন মনে হয় যে দেশের ইমেজ বিল্ড আপে আমরা কিছু হলেও হয়তো অবদান রাখছি, এটা ভেবে ভালো লাগে আসলে। মানে রাশিয়ার যারা মানে মস্কোতে যারা বাংলাদেশের মানুষ থাকে, আমরা হয়তো অল্প কিছু পরিচিত লোককে 5-7 জনকে বলতে পারছি, কিন্তু এত মানে অন্তত আমরা নিজেরাই কথা বলেছি 50 জনের অধিক দর্শকের মধ্যে বাংলাদেশের মানুষ, তারা কোথা থেকে খবর পেয়ে চলে আসছে। এটা তো নিজের দেশের ছবি দেখার জন্য। এগেইন ওখানে তো পৃথিবীর সব দেশের ফিল্ম ডিরেক্টর এন্ড ফিল্ম অ্যাক্টররা হাজির হয়েছে। জামান ভাইকে প্রশ্ন করছিল যে আমরা কি সত্যিই জাহাজে কাজ করি, মানে সেখান থেকে ধরে নিয়ে এসে আমাদের অভিনয় করাইছে কিনা। মানে বাবু ভাইকে তো ওখানে চেনে না, মানে সবাইকে আমরা মানে উনি কি জাহাজের লোকদেরকে নিয়ে আজকে এই ফিল্ম টিম বানাইছে কিনা, এরকম ব্যাপারটা হয়ে গেছে। ওরা মনে করছে টোটালটাই হচ্ছে নন প্রফেশনাল দিয়ে করানো, এবং মানে রিয়েল লোক, মানে রিয়েল লাইফে যারা জাহাজে আছে তাদের রিয়েল এরা এই কাজটাই করে, এরা তারা এরকম। আমাদের ছিল মিক্সড ছিল। তো আমাদের অ্যাক্টরদেরকে আমি ধন্যবাদ দেব যে তারা এমন ভাবে তাদের সাথে মিশতে পেরেছে ডেফিনেটলি যে আলাদা করা যায়নি, কারণ এটা ইস্যুদের পক্ষে বা নন প্রফেশনালদের পক্ষে এটা সম্ভব ছিল না। এবং খুব দারুণভাবে আসলে আপনাদের যে কেমিস্ট্রি যেটা বলছেন, 3-4 বছর ধরে কাজ করেছেন, মানে এটা অসাধারণ। এটার জন্য হ্যাটস অফ টু অল অফ ইউ। এবং ফাইনালি সেটা বাংলাদেশেও হয়তো খুব শীঘ্র রিলিজ পাচ্ছে, 17 তারিখে রিলিজ পাচ্ছে। সো কি পরিমাণ আসলে সাড়া পাচ্ছেন বাংলাদেশ থেকে, কারণ এটা যেহেতু আর্ট ফিল্ম, এবং মানে সব ধরনের প্রেক্ষাগৃহে কি আমরা দেখার সুযোগ পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই। তবে আমি একটু ডিফার করি, আর্ট ফিল্ম বলে কিছু আমি বিশ্বাস করি না। আমি 2 ধরনের ফিল্ম মনে করি, বিশ্বাস করি। একটা হচ্ছে অনেস্ট ফিল্ম, আর একটা হচ্ছে ডিসঅনেস্ট ফিল্ম। তাহলে আপনারটা অনেস্ট ফিল্ম নিঃসন্দেহে। তো আশা করি একটা অনেস্ট ফিল্ম ভালো সাড়া পাওয়া কথা, কারণ নিঃসন্দেহে আমরা এত দারুণ একটা কাজ
সবার কাছে সমাদৃত হোক। পরবর্তীতে কি ওটিটি প্ল্যাটফর্মে দেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? সামনে ওটিটিতেও হয়তো বা যাবে, রিলিজ। তাহলে হয়তো বা দেখার ক্ষেত্রে সুযোগটা আরো বেশি না, এই সুযোগটা নেবেন না, কারণ আমাদের ছবিটা আসলে বড় পর্দার জন্য করা। ডেফিনেটলি আমরা হলে যেই দেখব। এক্সপেরিয়েন্সটা হচ্ছে আসলে ফিল্মের এক্সপেরিয়েন্স আপনার হলে গিয়েই হয়। আর আপনার যেটা মানে জাহাজ আসল সমুদ্রে চলছে, সেটা হলে না গেলে, বিগ স্ক্রিনে না গেলে আসলে সেই শুধু ফিলটা তাই না, পাওয়া যাবে না। মস্কোতে যে হলটায় এই সিনেমাটা হয়েছে, আমরা বলছিলাম যে বাংলাদেশে তো এত বড় স্ক্রিন নাই কোথাও, এত বড় হল নাই কোথাও, মানে এইখানে যে ফিলটা পাইলাম এটা তো বাংলা কারো পক্ষেই সম্ভব না জিনিসটা, Tough হয়ে মানে যাবে। বাংলাদেশের কারো পক্ষে বাংলাদেশে বসে থেকে এটা সম্ভব না। যেই স্ক্রিনে আমরা দেখেছি, যেই সাউন্ড এবং যে মানে দর্শক কত ছিল ওখানে, কত কয় হাজার দর্শক, এরকম মানে দোতলা মানে মিলায় আমরা মানে কি বলবো স্তম্ভিত। ও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এইটা তো স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পাইছে, অ্যান্ড উই ওয়ার এক্সপেক্টিং যে আমাদের মধ্যে অভিনেতা মানে যেভাবে পুরো ফেস্টিভ্যাল জুড়ে আমাদের ফিল্ম নিয়ে আলাপ করছিল যে আমাদের অভিনেতাও দুই একজন পেয়ে যেতে পারে। বাবু ভাই ওয়াজ মানে আস্কিং যে দীপক তুই পাবি। বাবু ভাই তো আমার থিয়েটার কারণে অনেক বছর ধরে পরিচিত, আমরা একসাথে থিয়েটারে করেছি, কাজ করেছি, বা বহু মানে আমাদের ব্যক্তিগত একটা মানে ইয়ে আছে। তা আমরা এক্সপেক্ট করছিলাম যে বাবু ভাই হয়তো অন্তত বেস্ট অ্যাক্টরের পুরস্কার পাবে, এরকম মানে পুরো আমরা শুধু না, এটা মানে অন্যরা আমাদেরকে বলছিল যে ইট উইল গো ফর ইউ। তা যাই হোক, শেষ পর্যন্ত স্পেশাল জুরি অ্যাওয়ার্ড আমাদের এখানে মানে মস্কোতে আমরা পেয়েছি, স্পেনে পুরস্কার পেয়েছে, রাশিয়ান আরেকটা শহরে চাবুকসারিতে আমরা চাবুকসারিতে পুরস্কার পেয়েছে। আমরা আশা করবো যে দেশেও তো এই ধারাটা শুরু হয়ে গেছে, যে ভালো ফিল্মের কদর শুরু হয়েছে এবং আমরা সেটা বাস্তব প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এটার ক্ষেত্রেও সেই প্রমাণ পাবো, কারণ মানে এটা নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অনেকেই কথা বলছে, মানে অনেকেই আগ্রহ প্রকাশ করছে। আপনাদের ফিল্মটা মানে 17 তারিখে রিলিজ হওয়ার পরপরই হয়তো হলে যেয়ে দেখবে, সেই শুভ কামনা, শুভ প্রত্যাশা রাখতে চাই। ওভারঅল এত দারুণ একটা কাজ করলেন, দীর্ঘ সময় নিয়ে কাজ করলে যেটা হয় খুব ভালো একটা প্রোডাকশন পাওয়া যায়। নেক্সট প্রজেক্ট সম্পর্কে আমরা এখনই জানতে পারি কিনা? আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে, আমার একটা ছবি হয়ে গেছে অলরেডি, ওটা শুট করে ফেলেছি, তো ওইটার আমরা আসলে পোস্ট প্রোডাকশনের শেষ পর্যায়ে আছি। আচ্ছা, তো আমি সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বছরখানেকের মধ্যে ওটা মানে সেটার গল্প কেমন হতে পারে বা একদমই ডিফারেন্ট? সেটা একদমই ডিফারেন্ট। সেটাও আমার নারায়ণগঞ্জেরই গল্প, সেটা একটা চার্চের গল্প। চার্চের গল্প, বা জাহাজের গল্প, চার্চের গল্প। ধন্যবাদ আপনাকে যে ভিন্ন ধারার গল্পকে আমাদের সামনে তুলে ধরছেন। আসলে ভিন্ন ধারাটারও না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের বাইরে কিছু চিন্তা করতে পারি না, এটা আমার লিমিটেশন। তো আমার এক্সপিরিয়েন্সগুলোকে আমি আসলে এক্সপ্লোর করতে চাই। এই যে এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন, মানে গল্পটা যখন আপনার মাথায় এলো, মানে ঠিক কি কি প্রতিবন্ধকতা তখন ফেস করতে হয়েছিল? নিশ্চয়ই পুরো জার্নিতে অনেক অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে তো আছে হয়েছিল। আসলে, এটা পুরোটাই তো প্রতিবন্ধকতা, নিঃসন্দেহে। মানে ওনার কাছে কোনো টাকা নেই, উনি এত বড় একটা সিনেমা বানাবে। আমরা তো হচ্ছে যে ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দার আর কি। কিন্তু যেটা হচ্ছে যে আপনার স্পিরিটটা ছিল যে এটা আমার করতে হবে, এটা শেষ করতে হবে, এবং এটা মানে দায়সারাভাবে শেষ করা না, ঠিকঠাকভাবে শেষ করতে হবে। তো ওই পাওলো কোয়েলহোর একটা কথা আমি খুব মনে প্রাণে বারবার মনে করি আর কি, সেটা হচ্ছে যে আপনি যদি মন থেকে কিছু চান, মনে প্রাণে কিছু চান, গোটা ইউনিভার্সের দায়িত্ব হয়ে পড়ে আপনার সেটা ফুলফিল করার। তো আমার ক্ষেত্রে এটা বারবার ঘটেছে, যেমন এই জাহাজটাই বললাম। তো আমার পার্টিকুলারলি এই গল্পটা শুরু হয়েছিল এই একটা জাহাজ দেখে। তো আমরা সেই জাহাজটাতে শুট করেছি ফাইনালি, এবং এটা যদি আসলে রেন্ট দিত তো মানে আমার পক্ষে সম্ভব ছিল না একদম। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যখন অ্যাপ্রোচ করলাম ওই জাহাজ কোম্পানির কাছে, তো তারা কি আমাদের কনফিডেন্স দেখে নাকি আমাদের চেহারা দেখে তাদের দয়া মায়া হলো বা জানি না, তারা পুরো জিনিসটা আমাদের জাহাজটা আমাদেরকে ছেড়ে দিলেন। তবে একটা শর্তে, যে তাদের রেগুলার রুটিন ওয়ার্কে যেন কোনো রকম বাধা না পড়ে। আমরা সেটা করেছি, এবং সেটা করতে চাই। আমাদের তো মানে আসলে তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, মানে একটা শট চলতেছে, এবার ওনারা তেল দিতে যাচ্ছে একটা জায়গায়, এইবার শটটা নেওয়ার সময় যদি আবার মাস্টার শটে যখন যাচ্ছে, তখন ওই ব্যাকগ্রাউন্ডটা তো আবার নাও মিলতে পারে, যদি জাহাজটা ঘুরে যায় তাহলে আবার অপেক্ষা করতে হচ্ছে কখন আবার ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা মিলবে, তখন সেই সময় ওই শটটা নিতে হবে। এইরকম অনেক ঘটনাই ছিল। মানে আপনার এটা অবভিয়াস যে আপনার যখন টাকা থাকবে না তখন আপনার টাইম আর এনার্জি বেশি দিতে হবে। এবং এক্ষেত্রে মনে হয় যে আর্টিস্ট যারা ছিলেন তারা সম্পূর্ণ মানে নিজেদের 100% দিয়ে আপনাকে পুরো টিমকে আসলে হেল্প করেছেন। আমি তাদের প্রতি মানে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমার কোনো ভাষা নেই। তো কারণ সবাই মানে ইনক্লুডিং বাবু ভাই সবাই কিন্তু আসলে ব্যস্ত লোক, তাদের প্রচুর কাজ থাকে। আমার এই ছবির জন্য মানে তাদের মাসের পর মাস ওয়েট করতে হচ্ছে, তাদের লুক ধরে রাখতে হচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে এটা খুব একটা বড় পাওয়া ছিল আমার জন্য।
কিন্তু আমার একটা কথা মনে হলো যে যদি আমরা তো ডেডিকেটেডলি কাজটা করছি, হাসতে হাসি মানে হাসি খুশি মনে করছি, কিন্তু আপনার ফিল্মটা এরকম যে মানে যদি কেউ ডেডিকেটেডলি নাও করে উপায় নাই, তাকে তো আপনি ঢুকায় ফেলছেন জাহাজে, এবার তাকে তো ছাড়বেন সন্ধ্যাবেলা, ওর তার কোনো বের হওয়ার তো কোনো অপশন নাই, পুরোটা দেয়াই কাজটাই লাগবে। করতে হবে, জাহাজে যা করার তাই করতে হবে। রাস্তা তো আর নেই। আরেকটা সুবিধা ছিল আমাদের জাহাজের নেটওয়ার্ক কম ছিল। Right. মোবাইলও টেপার কোনো option ছিল না। বেশিরভাগ সময় নাই। ওয়েল, দারুণ দারুণ, অনেক অনেক ভালো লাগলো। আপনাদের জন্য অনেক শুভকামনা, শুভ প্রত্যাশা। ভালো থাকবেন আপনারা। 17 তারিখ দেখা হচ্ছে সিনেমা হলে। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক যেন একদম হল ভর্তি করে এই সিনেমাটা দেখে সেই কামনা রইল। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। ভালো থাকবেন। Thank you. দর্শক, আজকের মতো শেষ করছি ফার্স্ট প্রেজেন্স বক্স অফিসের আয়োজন। দেখা হবে আগামী শুক্রবার ঠিক একই সময়ে আপনাদের প্রিয় ATN নিউজের পর্দায়।